আরে শুভেন্দুদা তো এখনো দলে আছে, ও আমরা সব সামনে টামনে নেবো, সব ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই মামা। আরে ওরকম কত শুভেন্দুকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কালকেই দাঁড় করিয়ে দিতে পারেন, ওরকম হাজারটা শুভেন্দু রয়েছে, ভয় দেখাবেন না, ভয় আমরা পাই না। শুভেন্দু কি চাইছে সেটাও নিজেই বলুক, আমাদের তো কিছুই বলার নেই। ইস্তফা দিয়েছে ঠিক আছে, যদি সব মিটে যায়, সব ঠিকঠাক হয়ে যায়, তারপর নতুন কিছু পাবে। যত সুরেই গান গাওয়া হোক না কেন, যত রকম জল্পনা কল্পনায় চলুক না কেন এই নিয়ে যে তিনি আছেন না নেই, তার থেকেও বড় যে প্রশ্নটা, তার থেকেও গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা দল হিসেবে এইরকম বিষ বা জলে কেন বারবার পড়ে। তার কারণটা হচ্ছে যে কথাটা তৃণমূল কংগ্রেস সম্পর্কে বারবার বলা হয় সেটা আসলে সঠিক, আর সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত একটা জায়গায়। আর ক্ষমতা বা শক্তি যখন কেন্দ্রীভূত হয়ে যায় একটা জায়গায়, তখন দল হিসেবে তার আর কোনো অস্তিত্ব থাকে না, তখন আর সেটা দল থাকে না, কোনো সমষ্টিগত উদ্যোগ থাকে না, তখন সেটা ওয়ান ম্যান শো হয়ে যায়। ব্যক্তি এবং দলের সংঘাতের অনেক উদাহরণ রয়েছে, কিন্তু এই মুহূর্তে দুটোর কথা মনে পড়ছে, সেই দুটোর কথা আপনাদেরকে বলি। একটা বেশ অনেক পুরনো, অনেক বছর আগেকার কথা, সিপিআইএম এর আমলের কথা। সেই সময় যে ঘটনাটা ঘটেছিল, বলা হয় যে লাল পার্টির এইটা অন্যতম গোখুরি ছিল। সেই সময় কথা উঠেছিল যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করা হবে, সবাই রাজি, সবকিছু রাজি, কিন্তু পলিট ব্যুরো বেঁকে বসলো। তার কারণটা হচ্ছে সেই সময় জ্যোতি বসু কিন্তু এটা টানতে পারতেন, মানে তখন পলিটিক্যাল হ্যান্ডশেক করে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু সেটা আর হলো না। তার কারণ ব্যক্তির থেকে দল বড়, এখন আর সেই দলও নেই, সেই ডিসিপ্লিনও নেই। কাজেই একটা খুব রিসেন্ট এক্সাম্পল দিই, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। পশ্চিমবঙ্গে যখন বিজেপির বাতি টিমটিম করে জ্বলতো, সেই সময় থেকে বিজেপির লোক হচ্ছেন রাহুল সিনহা। কিন্তু কিছুদিন আগেই রাহুল সিনহাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি ক্ষোভে ফুঁসলেন, তিনি টুইটারে বিবৃতি দিলেন, কিন্তু তার কদিন পর দেখা গেল এই নিয়ে সব চুপচাপ, তার আর কোনো উচ্চবাচ্য নেই। যেটুকু যা ক্ষোভ রাগ তার ছিল সেই সমস্তটাই তিনি গিলে ফেলেছেন, এবং তাকে আবারও দেখা গেল বিজেপির একটি র্যালিতে, কারণ দল ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছে। এবার এখান থেকেই আসি তৃণমূল কংগ্রেসের হিসাবে। তৃণমূল কংগ্রেসের একটা দল হিসেবে সমষ্টিগত কোনো সংজ্ঞা নেই। এখানে যেটা আছে, যেটা আগেই বললাম, সমস্ত শক্তি একটা জায়গায় কেন্দ্রীভূত, একজনের প্রেজেন্স সব জায়গায় দরকার, একজনের ছবি সব জায়গায় দরকার। এইটা খুব ভালো একটা ফটো ফিনিশ হতে পারে, কিন্তু এটা দল হিসেবে একটা বিরাট বড় মিসম্যানেজমেন্ট। কারণ তিনি একদিকে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন, আরেকদিকে তিনি 10খানা পোর্টফোলিও সামলাচ্ছেন, আরেকদিকে তিনি দলও সামলাচ্ছেন, এবং আরেকদিকে তার বয়সটা 65। সমস্ত কিছু একা হাতে করার চেষ্টা। এখানে দল হিসেবে যে কথাটা বললাম, অস্তিত্বটা কম এবং অনুপ্রেরণার জায়গাটা বেশি, আর তাই জন্যে তার দলে যারা আছেন সবাই ইয়েস ম্যান, হ্যাঁ দিদি। জল উঁচু, হ্যাঁ দিদি। জল নিচু, হ্যাঁ দিদি। এইবারে একদিকে দিদির অনুপ্রেরণা এবং আরেকদিকে শুভেন্দু অধিকারী দাদার অনুগামী। তৃণমূল কংগ্রেস এখন একটা এই ওয়ান ম্যান শোতে পরিণত হলেও যখন শুরু হয়েছিল দলটা, তখন কিন্তু এই দলটা তৈরি করার পেছনে অনেক মানুষের হাত ছিল। যেমন প্রয়াত সোমেন মিত্র একজন ছিলেন, মুকুল রায় ছিলেন একজন বড় কারিগর এই দলটা তৈরি করার পেছনে, এবং শুভেন্দু অধিকারীর অবদান অনেকটা রয়েছে এখানে। পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ঘটনার পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিতে যে বদলটা এলো, তার পেছনে অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। এবং এটা বলাই বাহুল্য, খুব স্বাভাবিক কথা যে সময়ের সঙ্গে সঙ্গে তার অনুগামীদের সংখ্যা অনেক বেড়েছে, এবং এই অনুগামীরা কিন্তু দলের অনুগামী নয়, এরা কিন্তু ব্যক্তির অনুগামী, শুভেন্দু অধিকারী দাদার অনুগামী। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী এখন দাঁড়িয়ে যেখানে তার যেতে ইচ্ছা তিনি সেদিকে যেতে পারেন, কিংবা যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে দাঁড়িয়েই কিন্তু তিনি একটা অস্বস্তি তৈরি করতে পারেন, একটা অস্থিরতা তৈরি করতে পারেন। কারণ দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, এবং সেই ভোট ব্যাংকটা নিয়ে তিনি যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারেন, তিনি অনেক কিছু প্রভাবিত করতে পারেন। হ্যাঁ, এটা হয়তো ঠিক কথা যে তার নিজের যে ভোট ব্যাংকটা রয়েছে সেটা নিয়ে তিনি একটা নতুন দল তৈরি করতে পারবেন না, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে মোটামুটি 80 থেকে 90টা সিটকে প্রভাবিত করার মতো ভোট ব্যাংক তার কাছে আছে, সেই ক্ষমতা তার কাছে আছে, এবং সেই কারণেই তিনি এখন তার যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারেন। আর সেই কারণেই যতই মুখে বলা হোক না কেন ওরকম হাজারটা শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়ে দিতে পারেন, কাজটা মোটেই সম্ভব নয়। আর আমরা যদি তর্কের খাতিরে এটা ধরেও নিই যে একটা শুভেন্দুর জায়গায় হাজারটা নয়, অন্তত আরও একটা শুভেন্দুকে দাঁড় করানো যাবে, তাহলে সেই আরেকটা শুভেন্দু অধিকারীকে তৈরি করতে যে সময়টা লাগবে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে এখন নেই। শুভেন্দু অধিকারী তার এই গোটা প্রক্রিয়াটাকে কিন্তু খুব সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে গেছে। প্রথমেই নিজের দলটা মেপে নেওয়া, কতজন মানুষ তার সঙ্গে আছেন, তার কতটা ক্ষমতা আছে, এই সমস্ত কিছু মেপে নেওয়া, এবং দুটো দলকেই দেখিয়ে দেওয়া যে আমার সঙ্গে কিন্তু মানুষ আছেন, আমাকে যদি দলে নিতে হয় বা আমাকে যদি দলে রাখতে হয় তাহলে আগে আমার দর বুঝতে হবে, তারপরে কথা হবে।
দ্বিতীয় হচ্ছে তার সমস্ত পদগুলো ছেড়ে দেওয়া, শুধুমাত্র যে পদে তিনি নির্বাচিত হয়ে এসেছেন সেই পদটাকে রেখে দেওয়া। একদিক দিয়ে এখন আর তাকে কেউ পদ থেকে সরিয়ে অপমান করেছে, উচিত শিক্ষা দিয়েছে এসব বলতে পারবে না। অন্যদিকে এই যে নির্বাচিত পদটাকে তিনি রেখে দিয়েছেন, এইটা দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন যে দিনের শেষে নিজের দমের ওপর আমার ভরসা আছে, মানুষ কিন্তু আমাকে ভোট দিয়ে নিয়ে এসেছেন। এইটা দুটো দলকেই দেখিয়ে দেওয়া। আর 3 নম্বর শেষ যেটা, সেটা হলো চুপচাপ বসে অপেক্ষা করা। এইটা হচ্ছে রাজনীতির অন্যতম সুন্দর খেলা, অপেক্ষা করা। অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেন, নিজের দর কমিয়ে ফেলেন। শুভেন্দু বাবুর কাছে অনেকটা সময় রয়েছে, তিনি বসে আছেন। অন্য দিক থেকে যদি একটা ভালো অফার আসে, কিংবা পুরনো দলই যদি একটু ভালো অফার দেয়, আরও বেশি ক্ষমতা দেয়, টেকনিক্যালি এভরিথিং ইজ স্টিল অন দ্য টেবল। এই মুহূর্তে অনেকেই একটা কথা তুলছেন যে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করতে এসে যেভাবে দলটাকে চালাচ্ছে, এইভাবে মোটেই চলে না, আর আমরা প্রশান্ত কিশোরের কথা কেন শুনবো? ওয়ান্স এগেন, এইটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রসাদ, দলগত রাজনীতির নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে সব দিকটা সামলাতে গিয়ে এখন একুল ওকুল দুকুলি গেছে। এতদিন ধরে দলের নিয়ম বলতে কি ছিল? নেত্রীর সামনে সেলাম ঠোকো, তারপর নেত্রী যেই অন্যদিকে তাকাবেন সঙ্গে সঙ্গে যা খুশি তাই করো। ডিসিপ্লিন, জবাবদিহি এইসবের ধারপাশ দিয়েও তারা কোনোদিন যাননি। দে আর নট অ্যাকাস্টম টু টেকিং অর্ডার্স। নিজেদের এলাকায় এরাই সর্বেসর্বা, কোনো চেইন অফ কমান্ড নেই। তাই এখন যখন কেউ তাদেরকে কিছু মানতে বলছেন, একটা দল হিসেবে কিছু মানতে বলছেন, সেটা ভালোই হোক বা খারাপই হোক, এখন তাদের উত্তরটা হচ্ছে আমরা কেন মানবো, আমরা কেন শুনবো, আমাকেই কেন বলছে, আমাকেই কেন করতে হবে। অন্যদিকে বিজেপিকে দেখুন, রাজনীতি যেরকমই হোক না কেন বিজেপির দল হিসেবে তাদের কিন্তু একটা সাংঘাতিক সাংগঠনিক চেইন অফ কমান্ড রয়েছে। দিল্লি থেকে অর্ডার এসেছে মানে এটা মানতেই হবে, লাইনে আসতেই হবে। এই হলো দলের নিয়ম, ব্যক্তির নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শত্রু বিজেপি নয়, সিপিআইএমও নয়, কংগ্রেসও নয়। অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শত্রু তিনি নিজেই। আমি একা হাতে সবটা করব, সব জায়গায় আমি যাব, সব জায়গায় আমার জয়গান করতে হবে। তিনি একটা দল তৈরি না করে কিছু মানুষের একটা সমষ্টিগত জায়গা তৈরি করেছেন, যেখানে এই মানুষগুলো ক্রমাগত একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করতে করতে এগোচ্ছে। একটা দল হিসেবে তাদের নিজস্ব কোনো মানদণ্ড নেই, নিজস্ব কোনো ডিসিপ্লিন নেই। সেই একই থোড়বড়ি খাড়া বড়ি থোড় নির্বাচনের সময়। আর তাছাড়া যে যার মতো আছে, যে যার মতো থাকে। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতই তর্জন গর্জন করুন এই বলে যে আগামীর জন্য তিনি নেতানেত্রী তৈরি করেছেন, সবাই জানে অলিখিতভাবে মুকুটটা গিয়ে পড়বে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায়। তার মানে একটা দল যেখানে সমস্ত শক্তি রয়েছে একজনের হাতে, এবং তারপরে সেই শক্তি গিয়ে পড়বে এমন একজনের কাছে যাকে অনেকেই মনে করেন যে সেই জায়গাটা সে ডিজার্ভ করে না। তাহলে এখানে কি করা যেতে পারে? হয় মাথা নিচু করে মুখ বুজে পুরোটা মেনে নাও, যেটুকু আছে সেই নিয়ে খুশি থাকো, আর না হলে বেরিয়ে গিয়ে নতুন অপশন খোঁজো। এছাড়া আর কিছু করার নেই। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস থেকে মানুষজন বেরোননি মানে এই নয় যে তাদের ইচ্ছে ছিল না, বাসনা ছিল না, তাদের কাছে অপশন ছিল না। এখন তাদের কাছে অপশন আছে এবং সেটা নিতে তারা রাজি। ভালো কোনো অফার এলে তারা চলে যাবেন। এতদিন দলের প্রতি আনুগত্য দেখানোর মতো কোনো কারণ তাদের কাছে ছিল না, তাই এখন ছেড়ে না যাওয়ার কোনো কারণও তাদের কাছে নেই। এটা ঠিক কথা যে মুকুল রায়ের চলে যাওয়াটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গা ঝেড়ে নিয়েছিলেন, কিন্তু মুকুল রায় চলে যাওয়ার সময় যে ফ্ল্যাট গেটটা খুলে দিয়ে গেছেন তার জ্বালায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজও জেরবার। এখন যদি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও যা গেছে তা যাক এই সুরে গান গাইতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা নিয়ে ভয় পাওয়ার কথা নয় যে কে গেছে, তার ভয় পাওয়া উচিত এই নিয়ে যে কি নিয়ে গেছে সে। শুভেন্দু অধিকারী যদি চলে যান তাহলে তিনি কিন্তু আরও একটা ফ্ল্যাট গেট খুলে দিয়ে যাবেন। তাই এই সময়টা উত্তর দেবার নয়, এই সময়টা ভাবার, এই সময়টা জেদ দেখানোর নয়, এই সময়টা মধ্যস্থতা করার। 2021-এর নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু দলের এই ফাটলগুলো আরও প্রকট হচ্ছে। তিনি এর মধ্যে অনেকগুলো সামলে নিতে পারলেও সবটা সামনে নেব আমি, এতটা বলার মতো বা এতটা দাবি করার মতো অনুপ্রেরিত আশা করি উনি নিজেও নন। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।